যে যে ছেলেটা 12 ক্লাস পড়তো তার স্কুলে কোনো মোবাইল অ্যালাউড ছিল না, করলো আপনার ছেলে, ভালো রেজাল্ট করলো, পাশ করলো। না ম্যাডাম, জানেন তো দিনকাল তো ভালো না, ওরা বেরিয়ে আসে, ভয় লাগে কলেজে পৌঁছে কিনছে কিনা, এটা একটু। কিন্তু 6 মাস আগে তো দিনকাল ভালো ছিল না, একই তো ছিল। 6 মাস আগে কেন আপনি এটা ভাবেননি? সবাই তো স্মোক করছে। আচ্ছা, সবারই যে পকেটে লাইটার আছে তা না দেশলাই ধরাচ্ছে? দেশলাইয়ের যে ওপরের যে ছবিটা দেখেছো কত রকমের হয়? এটা করবেন না আপনি, জানেন সরকার আপনার উপর বিরক্ত হবে। তাহলে আমরা ওখানে চাষ করি, অর্গানিক ফার্মিং করি, আমরা করতে শুরু করলাম, হই হই করে করতে শুরু করলাম। আজকে সেখানে কফি চাষ হচ্ছে, নানান শীতের সবজি, গরমের সবজি বাজারে বিক্রি হচ্ছে, কলেজ রেভিনিউ জেনারেট করছে। ইফ দেয়ার ইজ আ উইল, তুমি রাস্তা বার করো। কেউ কিন্তু বাধা দেয় না, আমি কাজ করে দেখলাম, কেউ বাধা দেয় না, কেউ আমাকে বলেনি না আপনি এটা করতে পারবেন না। পার্টটা আমার মনে হয় পডকাস্টের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট, এবং এটাকে আমরা হাইলাইট করব যে সত্যি যদি আমার ইন্টেনশন সৎ থাকে, আমার ইন্টেনশনটার মধ্যে এথিক্স থাকে, অনেস্টি থাকে এবং ইন্টিগ্রিটি থাকে, বাধা দেওয়ার লোক নেই। Hello and welcome to Tea Talkers podcast once again, and it's always a pleasure to find all of you as the audience of this podcast. আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এই পডকাস্ট চালনা করেছি, এবং আমরা অভিভূত এবং আমরা খুব আনন্দিত যে আমাদের পডকাস্টে এমন সব মানুষরা গেস্ট হিসেবে এসেছেন যাদেরকে পেয়ে শুধুমাত্র গর্ববোধ নয়, এটা অদ্ভুত একটা প্রাপ্তি। এবং এই প্রাপ্তিগুলো আছে বলেই জীবনের মূল স্রোতে চলার সাহস আমরা পাই, আমি পাই। আর এই সাহস পেতে পেতে বিভিন্ন সাহস আরও তৈরি হয়। যাদের সাথে স্বল্প আলাপ, তাদেরকে ফোন করে আবদার করে ফেলি আসতেই হবে, আর তারা এসে পড়ে। আসেন কারণ কোথাও একটা গিয়ে ভালো মনন, ভালো চিন্তন এবং ভালো কাজের প্রতি প্রত্যেক মানুষের একটা অদ্ভুত টান থাকে, একটা ভীষণ রকম অ্যাট্রাকশন তৈরি হয়। তাই আজকের পডকাস্টেও এমন একজনকে পেয়েছি যিনি শুধু এডুকেশন সিস্টেমের সাথে লড়ে তার নিজের জায়গার এডুকেশন সিস্টেমকে বদলে ফেলেছেন। এবং এই যে ড্রাইভিং ফোর্স তিনি কোথা থেকে পান, কিভাবে পেলেন, কেন, ওনার মতো তো আরও অনেকে রয়েছেন, তারা কেন করলেন না, এই কথাগুলোকে এক্সপ্লোর করব। আর তার সাথে এক্সপ্লোর করব আমাদের এখনকার সময়ের দ্য জেন জি, দ্য ইয়াং জেনারেশন অফ টুডেস টাইম, তারা কিভাবে এই এডুকেশন সিস্টেমের সাথে যুঝে চলেছে। হাউ আর দে বিহেভিং, হাউ আর দে রেসপন্ডিং, অ্যান্ড হাউ আর দে ওয়ান্টিং টু ক্রিয়েট আ নিউ ওয়ে অফ লার্নিং। We are privileged and we are proud to find out Dr. Shormila Mitra, the principal of Behala College, with us. ম্যাডাম, প্রথমত আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আমার অদ্ভুত লাগছে যে আপনার সাথে ভীষণ অল্প সময় আমি কথা বলেছিলাম যখন আমি আপনার কলেজে গিয়েছিলাম। সেই দিন থেকে আজকের দিন আপনাকে আমি এই হট সিটে পাচ্ছি, এটা একটা অদ্ভুত একটা ভাবনা চলছে ভিতরে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং আউট টাইম অ্যান্ড কামিং হিয়ার। শুরু থেকে শুরু করব ডক্টর শর্মিলা মিত্র হয়ে ওঠার জার্নিটা থেকে। সবাইকে আমার তরফের একটা আন্তরিক শুভেচ্ছা, কারণ আমারও খুব ভালো লাগছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একদিন সামান্য কিছু সময়ের জন্য ডায়াসে দাঁড়িয়ে কিছু বলার মধ্যে দিয়ে যে এত সুন্দরভাবে একটা জগৎ খুলে যায়, এটা কিন্তু
সত্যি একটা ঈশ্বরের দান। আমি নিজে কনভেন্টে পড়াশোনা করেছি লোরেটোতে। একটা কথা খুব, তোমার কথা বলতে বলতেই আমার মনে আসছে। আমাদের তৎকালীন মাদাররা বলতেন, এভরি ডে গেট ইন্ট্রোডিউস টু আ নিউ পার্সন। তাহলে 365 দিনে 365 জনের সঙ্গে তোমার আলাপ হলো। ওকে, ইউ লিভ 60 days, 305 জনের সঙ্গে তোমার আলাপ হলো। আউট অফ 305, 50% of them will be lost while you walk ahead. ধরে নিলাম 150 জন তোমার খাতায় থেকে গেল। এই 150 জন, you never know when God will send them to give a right message to the generation. এবং আমি আজকে ফিল করি this really. কখন, কোথায়, কোন মানুষের আহ্বানে একটা দিগন্ত খুলে যাবে এটা ভাবা যায় না। এটা কিন্তু সত্যি জিসাসের ব্লেসিং, গডস ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদ। কারণ প্রতিটা মুহূর্তে আমরা যেই জায়গা থেকে এগিয়ে চলেছি, কোথাও একটা ভালো গাইডেন্স, একটা পথ দেখানোর আলো না থাকলে আমরা কিন্তু এই জায়গায় পৌঁছতে এখন আর পারবো না। একটু থামালাম আপনাকে। এই যে দিগন্ত খুলে যাওয়ার কথা আপনি বললেন, দিগন্ত খুলে যাওয়া বা দিগন্ত বিস্তৃত হওয়া, এটা কি আপনার কখনো মনে হয়েছে যে এটা ডেস্টাইন্ড নাকি এটা চয়েস? এটা ডেস্টাইন। কারণ আমার মনে হতে পারে যে আমি এই পথে আর যাব না, আমি একটু পথ পরিবর্তন করি। এই যে পথ পরিবর্তন করতে গিয়েই তো দিগন্ত বিস্তৃত হয়। এই পথ পরিবর্তনটা কিন্তু সত্যিই কোথাও আগে থেকেই লিখিত থাকে। তা না হলে আমরা আজকে একটা পূর্ণ জায়গায় পৌঁছে এই বোধটা এসে যায় যে সবসময় কিন্তু গাড়ি নিজের হাতে চালনা করা যায় না। গাড়িটা চালিত হয়, সত্যিই হয় যিনি চালক তার দ্বারা, চালক চালিত হয় কারোর দ্বারা। এবং সেটাই হচ্ছে আজকের এই যুগে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রজন্মকে বুঝিয়ে দেওয়া যে তোমরা কিন্তু যেভাবেই চালিত হচ্ছ সেই চালনাটাকে একটু উপলব্ধি করো, উপলব্ধি করো। আঙুল দেখিয়ে আমি কখনো আমার স্টুডেন্টদেরকে বলতে পারবো না যে তুমি ইংরেজিতে 98 পেয়েছো, তুমি ইংলিশেই অনার্স নাও না। আমি তোমার সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে তোমার মধ্যে যে ভাবনাটা আছে সেটা ইংরেজিতে না গিয়ে যদি অন্যদিকে আমি তোমাকে চালিত করি তাহলে তুমি অনেক বেশি খুলে যাবে, তোমার দিগন্ত অনেক বিস্তৃত হবে। এই চালনার রাস্তাটাই কিন্তু আসল। বেশ, যদি চালনার রাস্তাটা ডেস্টাইন্ড থাকে, তাহলে আপনি যেভাবে চালিত হচ্ছেন বা আপনি যেভাবে চালনা করছেন, একটা কলেজের হেড, একটা আপনার অধ্যাপনা থেকে শুরু করে আজকে আপনি পুরো যে ড্রাইভিং ফোর্স নিয়ে আপনি একটি গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল রান গভর্নমেন্ট কলেজকে অটোনোমাস করলেন, এই চালনা করার পেছনে আপনি কিসের দ্বারা চালিত হলেন? আমি যখন প্রথম কলেজে এসে অধ্যাপনার শিক্ষক হিসেবে জয়েন করি তখন শিক্ষা পরিবেশটা বেশ সাদামাটা। কেমন সাদামাটা? এত গাল ভরা বিষয় নেই। ইতিহাস পড়বো, ইংরেজি পড়বো, বাংলা পড়বো, রাষ্ট্রবিজ্ঞান পড়বো, এই তো পড়বো, আবার কি পড়বো? সাংবাদিকতা, এই আবার কেউ পড়ে নাকি? পাস করবো, লিখবো, সাংবাদিক হয়ে যাব। আচ্ছা বেশ, ফুড অ্যান্ড নিউট্রিশন, এ আবার কি? মা রান্নাঘরে রান্না করে, রান্না খাই, ভালো লাগে, এটা আবার পড়তে লাগে? তখন এই জিনিসগুলো ছিল না। ফলে এই সাদামাটা জগৎটায় যখন আমি অধ্যাপনা শুরু করলাম, প্রথমে নিজেকে তৈরি করতে একটা সময় লাগে, সত্যিই তো তাই। পড়ে এসেছি, শিক্ষক হয়েছি, এবার আমার অনেক দায়িত্ব। যখন সেই জায়গাটাতে স্থিত হলাম, দেখলাম যে না, এবার মনে হচ্ছে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মে যাচ্ছে যে আমি ছেলে মেয়েদেরকে
পারবো। সেদিনের একটা গল্প বলি। সিটি কলেজ, নাম করেই বলছি, বেশ ছেলে মেয়েদের মধ্যে একটা দাপুটে কলেজ। আর স্বভাবতই ঈশ্বরের বায়োলজিক্যাল ইয়েতে ছেলেরা ডিগ্রি কোর্সে পড়তে আসা মানে তারা লম্বা চওড়া এক একজন মানুষ, লোক। তাদেরকে আমি পড়াতে গেছি সদ্য এমএ পাশ করা। বলছি ইতিহাস আমার বিষয়, বলছি আবার পড়াতে দেওয়া হয়েছে আমাকে হিটলার। তো অনেক ইংরেজি শব্দ এসে যাচ্ছে, ডিকটেটরশিপ, সেই। একটি ছেলে পিছন থেকে হাত তুলে বলল, ম্যাডাম এত ইংরেজি বলবেন না, এত ইংরেজি কথা কিন্তু আমরা জানি না। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা তো আমায় উতরতে হবে, অতএব কেউ আমাকে এইখানে ফেলে দিল, এবার আমায় চালিয়ে নিয়ে যেতে হবে। আমি বললাম, হ্যাঁ তা ঠিক, বাংলাটা ভালো লাগে। তো তুমি কোথায় থাকো? বললে আমি সোদপুরে থাকি। বললাম তুমি সিটি কলেজে আসো কিসে করে, কলেজে আসো কিসে করে? তখন বললো যে আমি ট্রেনে আসি, ট্রেনে এসে আমি স্টেশনে নেমে ট্রেনে আসি, ট্রেন তারপরে কি করো, স্টেশনে নেমে তারপরে বাসে আসি, বাসে আসি, তারপরে তো ক্লাস যেরকম হয়। আমার পিছনে এটা কি দেখছো? বলছে এটা কি প্রশ্ন আপনার? ব্ল্যাকবোর্ড দেখছি। তা আমি কি দিয়ে লিখছি? চক দিয়ে লিখছি। তা তুমি যে আমার সঙ্গে 2 মিনিট কথা বললে, তুমি কতগুলো ইংরেজি শব্দ বললে বলো তো? তুমি ট্রেনে করে আসো, তুমি মহাবিদ্যালয়ে বললে না, তুমি কলেজে আসো, তারপরে আমার পেছনে এই ব্ল্যাকবোর্ড, তুমি কোথা থেকে শিখলে? না এগুলো তো কোনো প্রশ্ন নয়, এগুলো তো আমরা শুনতে শুনতে শিখেছি। তোমার নাম কি? এখনো আমার ছেলেটির নাম মনে আছে, খুবই প্রতিষ্ঠিত, প্রতি বছর সে আমার সঙ্গে দেখা করতে আসে। ছেলেটি তখন অনির্বাণ বলল যে আমি অনির্বাণ, এগুলো তো শিখেছো শুনতে শুনতে, এটাও শিখবে। অর্থাৎ শ্রবণের মাধ্যমে তোমার গ্রুমিং তৈরি হবে। শোনো, যদি না মনে হয় পড়তে ভালো লাগছে, অন্যমনস্ক হয়ে যাচ্ছ, লিসেন টু হোয়াট আদার্স। এই যে একটা জায়গা থেকে তাদেরকে চালনা করা, এইটা তাদেরকে আমি চালনা করছি, আমাকে কে চালনা করছে? আমাকে আমার শৈশবের শিক্ষার যে অভিজ্ঞতা, সেটা আমায় চালনা করে। আমি মাদার টেরেসার কাছে পড়েছি। মাদার ইউজ টু টেক আওয়ার ক্লাস when we were very young, মানে একদম we were kids. তো she used to take our moral science class. তো লোরেটোতে মাদার আসতেন, এসে প্রত্যেক বৃহস্পতিবার সেই ক্লাসটা ভালো। তো আমরা যখন জুনিয়র সেকশন থেকে সিনিয়র সেকশনে যাচ্ছি, মাদার একদিন প্রশ্ন করলেন যে all you will be from next session you will be in the senior section, what changes do you expect? কেউ টাইমিং বলছে, সকালবেলা আসতে হতো বাচ্চাদের, এখন আমরা ডে স্কুলে পড়বো। কেউ ড্রেস বলছে। মাদার শুনছে, মাদারের ভালো লাগছে, কিন্তু মাদার খুশি হচ্ছে না, কি যেন একটা উত্তর উনি খুঁজছেন। শেষে উনি বললেন, no one said that from next year we will write in pen. Now what is the difference? When you write in pencil you rub it off, that stage has gone. তুমি কিন্তু আর তোমার ভুল, তোমার অন্যায় তুমি মুছে ফেলতে পারবে না। পেন দিয়ে লিখবে তো, ওইটা তোমার সাথে থেকে গেল। তাহলে তুমি এখন থেকে কি করবে? যেটা করবে তার জন্য 2 মিনিট একটা থট দেবে যে আমি এটা করছি, তোমাকে তোমার বিবেক চালনা করে দেবে। ফ্যান্টাস্টিক শিডিউল। আজও মনে হয় যে এই কথার কোনো উদাহরণ হয় না। আস্ক ইউর কনসিয়াস যে আমি এটা করছি। ইফ ইউ আর কনফিডেন্ট ইউ ডু ইট, there will be a light who will help you to overcome if you are in trouble. কিন্তু তুমি দোনা মোনা করবে না, আমি এটা করবো না, আমি এটা করবো না, আমি এই সাবজেক্টটা নেব না, আমি এটা নেব না, ওইটা নিই, ওটায় বেশি নম্বর পেয়েছি না। আমার মনকে আমার আগে কথা বলতে হবে, তারপরে আই উইল টক উইথ মাই পেরেন্টস, মাই টিচার্স, ম্যাম, আপনি এই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন হিট করছে। আপনি তো আজকের জেন জি যাদেরকে আমরা বলছি, এদের সাথে আপনি রোজ
দেখা করছেন, রোজ কথা বলছেন। আবার এদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশনের ছেলে মেয়েদেরকেও কথা বলেছেন। মানে আপনি একটা ইভলিউশন দেখছেন। হাউ চিলড্রেন আর বিহেভিং অর রেসপন্ডিং টু সিচুয়েশনস, এটা আপনি অবজার্ভ করছেন, দেখছেন, আপনি এক্সপিরিয়েন্স করেছেন। আপনার পজিশনে থেকে যেখানে ইউ আর দ্যাট লাইট টু দ্যাম which will guide them to the right path of life, সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনার ওয়ে অফ বা আপনার মেথডোলজি অফ গাইডিং দেম এটা কি পাল্টেছে? যেভাবে আপনি আজকে 5 বছর আগে আজকে আপনি যেভাবে অনির্বাণকে গাইড করেছেন, আর আজকের দিনের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েকে যেভাবে আপনি গাইড করছেন, সেটাও কি পাল্টালো? পাল্টানো মানে কি, পাল্টে তাদেরকে আমি পেছনে নিয়ে যাচ্ছি না, কিন্তু পেছনটাকেও কিন্তু আমি ওদেরকে বোঝাচ্ছি যে এই জায়গা থেকে যখন আমরা শুরু করেছি, আমরা তো এই সুযোগ পাইনি, বা এই রকম অপরচুনিটি নেওয়ার জন্যও আমরা এগোইনি। কিন্তু এখন তোমাদের চোখে যে স্বপ্নটা, সেটা পেছনকে বাদ দিয়ে কিন্তু হবে না, তোমাকে ধরে রেখে এগোতে হবে। তাহলে আমাকেও তোমাকে সেইভাবেই গ্রুম করতে হবে, কাউন্সিলিং করতে হবে, যেখানে তুমি তোমার মনের মতো জায়গাটাও পাচ্ছ, আবার পাশাপাশি এটাও বুঝতে পারছো যে আমার ঘরানাটা কিন্তু এখান থেকে শুরু নয়, আমার ঘরানাটা কিন্তু আমার পরিবার দিয়ে শুরু, আমার স্কুলিং দিয়ে শুরু। অতএব আমাকে সেইখানটাও ভাবতে হবে। যেমন আমি বলছি, ধরো আমার কলেজই উদাহরণ, যে আজকে প্রত্যেকের হাতে মোবাইল। আমার কলেজে 180টার উপরে সিসি ক্যামেরা, এবং সেই প্রত্যেকটি ক্যামেরা আমার নিজের ফোনে আছে। আমি ঘুরে ঘুরে মনিটর, মাঝে মাঝেই আমি দেখি যে ক্লাসরুমের সুইচ বোর্ডের ওপরে ফোন চার্জে দেওয়া আছে। তারপর আমি সেই রুমে যাই, গিয়ে সেগুলোকে তুলে নিয়ে এগুলো করে থাকি। কিন্তু আমি ওদেরকে এই জায়গাটা থেকে যদি একদম বিতাড়িত করে দিই, তাহলে আমার কলেজে স্টুডেন্ট আসবে না। না না, ওই কলেজে ভর্তি হোস না, মোবাইল টোবাইল কিচ্ছু ব্যবহার করতে দেয় না, করা যাবে না। কিন্তু আমাকে সেটাও দেখতে হবে, আমি তো বসে আছি ছাত্রছাত্রীর জন্য। তাহলে আমার কি করতে হবে? শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকেই কাউন্সিলিং করলে, তাদের সঙ্গে কথা বললে হবে না, কথা বলতে হবে তাদের গার্ডিয়ানের সঙ্গে। বেসিকটা বোঝাতে হবে যে যে ছেলেটা 12 ক্লাস পড়তো, তার স্কুলে কোনো মোবাইল অ্যালাউড ছিল না। পড়লো আপনার ছেলে, ভালো রেজাল্ট করলো, পাশ করলো। না ম্যাডাম, জানেন তো দিনকাল তো ভালো না, ওরা বেরিয়ে আসে, ভয় লাগে কলেজে পৌঁছে কিনছে কিনা, এটা একটু ভাবতে। কিন্তু 6 মাস আগে তো দিনকাল ভালো ছিল না, একই তো ছিল। 6 মাস আগে কেন আপনি এটা ভাবেননি? তখন কিন্তু আপনার মনে হয়েছে স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম, ও নিশ্চিন্ত। কিন্তু যেই সে উচ্চশিক্ষায় আসছে, আমি তো উচ্চশিক্ষার ছেলে মেয়েদের পাচ্ছি, আপনাদের কেন ভিশন পাল্টে গেল? অর্থাৎ আমার কিন্তু প্যারালালি অভিভাবক এবং ছাত্রছাত্রী দুটোকে ব্যালেন্স করতে হবে। এই দুটি সেক্টরকে, স্টেক হোল্ডারকে যখনই আমি কথা বলবো, তাহলে আমার পুরোনো জায়গায় ফেরত যেতে হবে। যে আজকে আমি ওয়াটার বটল না নিলে আমি পাগল হয়ে যাই, জল কোথায় খাবো। কিন্তু আমি যে লড়েটয়ে পড়েছি, ওই আমরা তো এইভাবে করতাম না, ট্যাঙ্কে গিয়ে জল খেতাম, এরকম করে হাত দিয়ে জল খেতাম। তার মানে কি, আমার শরীর, আমার মন, আমার ভাবনাটাকে তো আমার নিতে দিতে হবে সিচুয়েশনটাকে। আমি প্রথমেই সেটাকে যদি রেস্ট্রিক্ট করে দিই, তাহলে তো আমি এগোতে পারবো। এবং আমি দেখেছি এতে আমি 65% সাকসেসফুল। গার্ডিয়ানরা রেসপন্ড করেছে, আমাকে এতটা রেসপন্ড করেছে আমিও ভাবতে পারিনি। তারা বলছে যে আমরা এটাকে তারা একটা মেডিসিনই বলছে, এই ভাবনাটা যখন আপনার কাছ থেকে পেয়ে বাড়ি ফিরে গিয়ে আমরা যখন এই জিনিসটাকে প্রয়োগ করছি, আর কিন্তু কোনো ভাবনা আপত্তি নেই, কোনো রকম কোনো বাধা আসছে না। তাহলে তোমাকে তো তাদেরকে এই পজিটিভনেসটা দিয়েই ভাবাতে হবে, তাহলে বিগত দিনটাকে আমার সঙ্গে রাখতে হবে। এইভাবেই গ্রুমিংগুলো কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে। তাদের কাছে যে জগৎটা এখন তৈরি হয়েছে, টোটালি কিন্তু একটা কাল্পনিক।
এই কল্পনা থেকে যখন তাদেরকে আস্তে আস্তে সরিয়ে আনতে হবে, তো একদিনে হচ্ছে না। দিনের এবং একটা জিনিস আমি বুঝেছি সৌভিক, প্রতি মুহূর্তে তাদের সঙ্গে কথা বলতে হবে, কথা। দে কল মি অ্যাট 2:30 at night, 3 o'clock at night. ম্যাডাম ভালো লাগছে না, আজকে যেন মনে হচ্ছে যে তুমি নিজের মনে একটা প্রেয়ার করো তো, দেখো তো আজ সারাদিনে তোমার কি কি করা উচিত ছিল, করেছো আর কি করোনি, কোনটা বেশি কোনটা কম বলো, কাল সকালে এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। দেখবে তুমি আস্তে আস্তে কিন্তু এই জায়গাটায় পৌঁছানো যায়। হয়তো 10 জনকে করলে 6 জনের হয়, কিন্তু হয়। এবং ম্যাম, এই যে আপনি যেভাবে বলছেন, এই যে আপনি এই জায়গাটা যে ওদের করে দিলেন, আবার ওই ফিরে যাই দিগন্তে, এই যে দিগন্তটা খুলে দিচ্ছেন ওদের সামনে, যে আই এম অ্যাপ্রোচেবল, তুমি তোমার মন খারাপ করলে তুমি আমাকে ফোন করতে পারো। এই যে আপনার যে এটা আপনার ফিচার, আপনার ধরন, এখানেই আপনি ব্যতিক্রম হয়ে উঠলেন। এবং এই ব্যতিক্রমী মনোভাবটা কি আপনি আপনার পরিবার, আপনার এডুকেশন সিস্টেম বা মাদারের সান্নিধ্যে এসে আপনার মনে হয়েছে যে এডুকেশনের বাইরেও, পুঁথিগত বিদ্যার বাইরেও একটা বাচ্চাকে, একটা ইয়াং ছেলে বা মেয়েকে সত্যিকারের যদি গড়ে তুলতে হয় বিয়ন্ড দ্য মার্কস, তাহলে এই দিগন্তটা তাদের কাছে প্রয়োজন। কিন্তু ম্যাম, আমাদের সোসাইটিতে এখনো কিছু পরিবার বিলং করেন, তারা এমন একটা পজিশন থেকে আসেন, অর্থনৈতিক হতে পারে বা সামাজিক স্তরের থেকে হতে পারে, যেখানে এই দিগন্তটা খুব ছোট, এই দিগন্তটা ভীষণ টক্সিক। হাউ ডু ইউ থিঙ্ক দে শুড ওয়ার্ক অন দিস? তারা কিভাবে, এবং তাদের কাছে হয়তো আপনি নেই, পৌঁছানোরও রাস্তা নেই, তাহলে তাদের জন্য কি আছে? এই যে তাদের জন্য কি আছে, এর উদ্যোগ তো তোমরা নিচ্ছ, তোমরা পৌঁছে দিচ্ছ এই বার্তা। এইভাবে বার্তা পৌঁছতে হবে। একদিন একটি স্টুডেন্ট এলো আমার কাছে, খুব এলোমেলো তার ভাবনা। আমি বললাম, তুমি হাতে একটা 2-4টে কাগজ, দিস্তা কাগজ আর পেন, এই তার ব্যাগে সম্বল। আমি ওকে একটা ডায়েরি দিলাম, তার নাম তোমার নামের সঙ্গেই মিল, প্রভীক। তুমি কালকে থেকে না কি করো সারাদিন, তুমি তো কথা বলছো না, একদম যাই বলছি তুমি চুপ করে আছো। আমি কত সময় আর বলবো, আমার তো ইচ্ছে করছে তোমার সঙ্গে কথা বলতে, তুমি একটু লিখে এনো তো কাল সারাদিন কি করলে। তো চলে গেল। পরের দিন কিন্তু এলো, সকালে উঠলাম, তারপরে ওই বসে আছি, একটু পেপার পড়লাম। পেপার কি পেপার পড়লে, নাম লেখো পেপারটা, নামটা তো লিখতে হবে, আমার সঙ্গে তো তুমি কথা বলো না। ধরো আমি পড়ি একটা ইংরেজি পেপার, বা ধরো আনন্দবাজার, তুমি কি পড়েছো না, আমি বর্তমান। তাহলে বর্তমানের খবর আর আনন্দবাজারের খবর নিয়ে তো আমি তোমার সঙ্গে একটু কথা বলবো, তো লেখো নামটা। এরকমভাবে করতে করতে কোনো তো গতি নেই লেখার, অর্থাৎ গতানুগতিক। তারপর কলেজে এলাম, বসে রইলাম, চলে গেলাম, এই আবার খুব ভালো লিখেছে, পরের দিন এসে লিখে আনলো। এরকম 4 দিন করার পরে 5th ডেতে এসে বলল, রোজ রোজ আপনার কাছে লিখে আনতে আমার ভাল লাগে না, কিছু তো একই জিনিস আপনি কি পড়বেন, তো তাহলে একটু নতুনত্ব কিছু লেখো। কিন্তু অসত্য তো লেখা যাবে না, তাহলে নতুন একটু কিছু করো। রোজই বলো তুমি 9টায় ঘুম থেকে উঠলে, তো 7টায় ওঠো, একটু সময়টা পাল্টালো, লেখাটাও একটু পাল্টালো। তো বেশ। এবার হচ্ছে কি, নিজের লেখা নিজে পড়ে দেখছে ভীষণ গতানুগতিক। এটা নিয়ে ম্যাডামের কাছে কি যাব, তাহলে আমাকে একটু পাল্টাতে হবে জীবন ধারণটা, আমার জীবনের গতিটাকে একটু পাল্টাতে হবে। তা ঠিক আছে, আবার অসত্য লেখা যাবে না, যা করিনি তা লেখা যাবে না। বেশ, তাহলে 7টায় উঠে একটু হাঁটতে গেলাম। এইভাবে আফটার 8 months ওর পুরো জীবনের গতিটা পাল্টে গেল। অর্থাৎ বার্তাটা, এই যে ছোট্ট জগতের মধ্যেও বার্তাটা পৌঁছতে হবে, বার্তা কিন্তু আমরাও পৌঁছতে পারছি না। যে উদ্যোগগুলো আমি বলছি তোমাদের মতন মানুষরা এগিয়ে এসে যেগুলো নিচ্ছ, যারা বাড়িতে, আজকাল তো এই সুযোগটা আমরা পাচ্ছি,
তাই না? একদম। এবং প্রত্যেকটা জিনিসের কতখানি লেভেল থাকে ভাবো। আমি ইতিহাসের ছাত্রী, আমার টিচার ছিলেন অমলেশ ত্রিপাঠী, ঠিক আছে? অমলেশ বাবুর ক্লাসের পরে, স্যারের ক্লাসের পরে যিনি আমাদের চায়না যা পড়াতেন, ডক্টর জহর সেন, তার ক্লাস থাকতো। অমলেশ ত্রিপাঠী 7 feet লেন্থ হাইট, জহরবাবু ততই ছোটোখাটো এবং বহরমপুরের ছেলে। ইংরেজি স্যার নিজেই বলতেন ইংরেজিটা আমার আসে না। রুটিন মেকারকে অমলেশ ত্রিপাঠী বলতেন আমার ক্লাসের পরে জহরের ক্লাস দেবে। কেন? বিকজ জহর নিডস টু ডেভেলপ হিমসেলফ। আমি যে হাইকে ক্লাসকে তুলে দিয়ে আসি, সেই হাইকের পরে যে আসবে সে যদি সেই লেভেলে না করতে পারে তাহলে ক্লাস ধরতে পারবে না। তার মানে জহর বাবু ইজ প্রোভোকড। উনি আমাদের করতেন যে, জানো তো শর্মিলা, প্রতি মুহূর্তে মনে হয় যে কে রাস্তা দেখায়, there is someone। মানুষের ভাবনাটা যে বড় সীমিত হয়ে গেছে, ভাবনাটা তো আর ভাবছি না আমরা একদম ভাবছি না। ধরো আজকে তোমার সঙ্গে আমি কথা বলি যে কত নতুন ভাবনা নিয়ে বাড়ি যাবো সৌভিক, আমি তোমাকে বলতে পারবো না। হয়তো আগামী 3-4 দিন তোমার এটাই আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে যে এইটাকে এই লেভেলে নেওয়া যায়, তাই না? কিন্তু আমি এখন দেখি কেউ কোনো জায়গায় বেড়াতে গিয়ে বেরিয়ে এসেই পরের প্ল্যানটা করে, কিন্তু ওই বেড়ানোটার যে ঘ্রাণটা, যে ফ্লেভারটা, সেটাকে তো তোমায় 2 মাস ধরে নিতে হবে। এই রেজনের সবাই না, এভরিথিং শুড বি, দেয়ার শুড বি আ ফিলিং। ব্রেনকে সময় দিতে হবে। তুমি এটা নাও। তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার অন্তত 2-1 দিক খুলে যাচ্ছে যে আমি হয়তো এরপরেই তোমায় রিকোয়েস্ট করবো, কাম আপ উইথ দিস, ছেলেমেয়েরা উপকৃত হবে। তার মানে ভাবনাটা, ভাবার জায়গাটা এত রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে না যে আমরাও ঠিক পেরে উঠছি না। একদম, আমাদের ইকোসিস্টেমটা তো অনেক পাল্টেছে। আপনাদের সময় থেকে আমাদের সময় এবং আমাদের সময় থেকে এখন, আমরা যারা ধরুন 80s-এ আমরা জন্মেছি, আমরা 90s-এর টেকনোলজি এভলিউশন দেখলাম, পেজার থেকে স্মার্টফোন, হ্যাঁ, হলুদ ট্যাক্সি থেকে উবের, হ্যাঁ, এই যেটা দেখছি। আমিও এই গতকালই হচ্ছিল, আমার ছেলেকে আমি বলছিলাম যে দেখ, আমরা এভরিডে, আমি স্কুল থেকে ফিরতাম 2টোর সময়, আমি ঠিক 4টে বাজলে আমি খেলতে যেতাম, হোয়াট এভার, কালকে পরীক্ষা থাকলেও আজকে খেলতে গেছি, হ্যাঁ, চলে গেল ম্যাম, নেই। তার মানে খেলাটা কিন্তু শুধুমাত্র একটা ফিজিক্যাল এক্সারসাইজ নয়, খেলার মধ্যে একটা অদ্ভুত মেন্টাল ডেভেলপমেন্ট, টিমওয়ার্ক এবং হেলদি কম্পিটিশন। যে আমার কাছের বন্ধু, সে যখন অপোনেন্ট টিমে পড়ে গেল খেলাটুকুর মধ্যে, তাকে আমি আমার অপোনেন্ট টিমের শত্রু ভাবছি যে ওকে আমাকে হারাতে হবে। কিন্তু যখন খেলাটা শেষ, আমরা যখন একসঙ্গে ফিরছি মাঠ থেকে বাড়ি, তখন আর সব ভুলে গেলাম। এই যে ডাইনামিক থটস, এটা কেন আমরা হারিয়ে ফেলছি সেটা নিয়ে আমি অনেক ভাবার চেষ্টা করছি ম্যাম, যে এটাকে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি। এটা একটা ইকোসিস্টেম, আমি একা পারবো না, কিন্তু স্পোর্টস, ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি এই যুদ্ধের মধ্যে, যে জায়গাটায় আমরা এখন পৌঁছে গেছি, যেখানে দ্য কম্পিটিশন ইজ ভেরি ডার্ক, ইটস নট হেলদি, গ্লুমি। এখানে আমার একটা অদ্ভুত প্রশ্ন জাগছে ম্যাম, যখন আপনার সাথে কথা বলতে বলতে, যে স্পিরিচুয়াল পাওয়ার প্রত্যেকের মধ্যে আছে। কেউ সেটাকে রিয়েলাইজ করে নার্চার করেছে, কেউ সেটাকে রিয়েলাইজই করতে পারেনি। অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, অ্যাজ দ্য হেড অফ অ্যান অটোনোমাস এডুকেশন ইনস্টিটিউট, আপনার যে কটা ছাত্রছাত্রী আছে, আপনার যে কজন আছে, আপনার কি কখনো মনে হয়েছে স্পিরিচুয়াল ইমপ্লান্টমেন্ট ইনসাইড দেয়ার মাইন্ড? It's a very vital part, very important portion of our discussion today. দেখো, যখন আমরা ছোট ছিলাম, আমার বাবাদের সময়, তোমাদের আমলে, এই 3টে জেনারেশন, একটা সকালবেলা একটা প্রার্থনা হতো স্কুলে,
ডু ইউ ফিল এনিওয়ান ইজ নাও ইন্টারেস্টেড? কেউ করতে চায় না। কেন চায় না? প্রথম সকালবেলা একটা মেডিটেশন হবে না? এবং এই যে মেডিটেশন হওয়ানো, তার যে গুণ, তার যে গুণটা, এইটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একেবারে বীজটাকে বপন করে দিতে হবে। যেটা আমরা বারবার বলেছি, ঠিক আছে তোমাদের প্রার্থনা করতে গেলে মন অন্যদিকে থাকে, যোগা করো, যোগাটা করো, তাই করো। কলেজে একটা প্রায় কোটি টাকার জিম বানিয়ে দেওয়া আছে, যাও ওখানে বসো, যোগাটা করো। ভাল লাগছে না, ঠাকুর দেবতা মানো না, এখন অনেক রকম। ম্যাডাম এরকমও হয়, আমরা যদি মনে করি যে আমরা সকালবেলা একটা প্রার্থনার ইয়েতে যাব, অন্য আরো 5টা স্টুডেন্ট আমাদের একটা টিজিং মেন্টালিটি নেবে, দরকার নেই। কিন্তু যোগাটার মধ্যে দিয়েও তো তুমি নিজের স্পিরিচুয়াল ভাবনাটাকে আনতে পারো। আছে, যাও তোমরা সেগুলো করো। অ্যান্ড আই ফিল ইট। 4 দেয়ালের মধ্যে আটকে রাখা যায় না পঠন পাঠনকে, কিছুতেই তুমি পারবে না যতক্ষণ না তুমি তাদেরকে সেই জগৎটাকে পৌঁছে দিতে পারবে। সেটা ভার্চুয়ালি করো, ঠিক আছে, ভার্চুয়ালি করো। এখন নয় তারা যেতে পারবে না, তাদের অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু কোনো না কোনোভাবে কনসেপ্ট ওয়াইজও তো তাদের সেটা করতে হবে। প্রত্যেক সময় একটা করে ভালো টক আমি তোমাদের মতন ইন্সপায়ারিং পিপলদের নিয়ে এসেছি, যে শোনো, প্রত্যেকের জীবনের জার্নি কিন্তু খুব মসৃণ নয়, প্রত্যেকে কিন্তু হার্ডেল ক্রস করতে করতে আমরা গেছি, তাই না বলো? কিন্তু এই হতাশ হয়ে যাওয়া, ওর হলো আমার হলো না, এই ফিলিংটা কিন্তু আমাদের কাজ করতো না, অনলি বিকজ অফ দিস স্পিরিচুয়াল থিং। আমরা কোথাও ভাবতাম যে ঠিক আছে, চেষ্টা করি, হবে। আর এই চেষ্টা করে যাও হবে, এটা তো আমরা কনভেন্টে শিখে এসেছি, ইউ ডু ইয়োর বেস্ট অ্যান্ড দেন জিসাস উইল ডু দ্য রেস্ট। এইটা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতেই হবে। মুষ্টিমেয় কিছু কলেজ, মাইনরিটি কলেজ তারা করছে, কিন্তু সবাই কিন্তু এটা পারছে না। আচ্ছা, আমি এটাও বলেছি, দরকার নেই, একটা সকালবেলা খুব সুন্দর একটা গান চালাও, তো বড় ইলেকট্রনিক বোর্ডে গান চালাও, এবং যে গানটা ছাত্রছাত্রীদের শুনতে ভাল লাগবে সেরকম একটা চালাও, যেটার মধ্যে দিয়ে ওরা কলেজে ঢুকছে, এইবার ওদের বাইরের জগৎটা অফ হয়ে গেল। ভাবাতে হচ্ছে, এবং শুধু যে ছাত্রছাত্রীদের ভাবাতে হচ্ছে তা নয়, যেটা আমার মনে হয় খুব পীড়া দেয়, খুব পীড়া দেয়। আমরা বলি তো আমরা মানুষ তৈরির কারিগর, কিন্তু কারিগরের যে দক্ষতা, সে দক্ষতা তো আমরা তৈরি করছি না নিজেদের মধ্যে। শুধু আঙুল দেখিয়ে বলছি এখনকার জেনারেশন এটা করে না। না কেন আমরা বলবো? আমরা কি তাদের পড়িয়েছি? আমরা কি তাদের শেখাচ্ছি? আমরা কি তাদের করার সুযোগ দিচ্ছি? স্পেস দাও, যা করে করুক, স্পেস দাও। আমি তো সবসময় ছাত্রছাত্রীদের বলেছি, তোমাদের কি ভালো লাগে সেইটাই করো, আমি সেটার ওপরেই একটা প্রজেক্ট করব, তাই হবে। তাতেও আমি দেখেছি ভালো ভালো ভাবনা একটা দুটো করে এগিয়ে এসেছে। আমরা সবই স্ট্যাম্প কালেকশন করতাম, স্ট্যাম্প বুক ছিল, কোথায় গেল এসব? তাহলে কি আমরা পুরোনো দিনে ফিরে গেলে ভালো থাকবো? তা না, নতুনের মধ্যে থেকেও তো সেই ফ্লেভারটাকে ওদের দিতে হবে। আমার মনে হয় ম্যাম, এই ছোট ছোট প্রাপ্তি পাওনাতে আনন্দ পাওয়া, ছোট ছোট জিনিসে আমার একটা সুন্দর বইয়ের স্টিকার পেলাম, আমার সেদিন কি আনন্দ একটা স্টিকার পাওয়াতে। এবং এবং কোনো বন্ধু আমাকে তার জন্মদিন একটা রাবার গিফট করলো, একটা ইরেজার, একটা অদ্ভুত আনন্দ। একটা পেন্সিল পেলাম, আনন্দ পেলাম। এটা ভালো জিনিস। একদম 5th সেমে চলে গেছে, পাস আউট। একদিন আমি ডেকে বলছি যে হবি কি তোমার? এবার তো লিখতে হবে বায়োডাটাতে, হবিটা লিখতে হবে। হবি তো মন চোখ বন্ধ করে হবি খুঁজছে, হবি কি দেওয়া যায়, কি দিলে ওর ইন্টারভিউটা ঠিকঠাক হবে। হবি হচ্ছে না, কাল আবার দিয়ে যাবো। পরের দিন যখন এসছে আমি বললাম, দেখো এখন তো বড় হয়ে গেছো, একটু তুমি যা তোমার হবি দেবে, আমি একটা কথা বলছি, সবাই তো স্মোক করছো। আচ্ছা, সবারই যে পকেটে লাইটার আছে তা না দেশলাই ধরাচ্ছ? দেশলাইয়ের যে ওপরের যে ছবিটা দেখেছো কত রকমের হয়,
কত স্টেটে কত রকমের দেশলাই হয় তার একটা ক্যাপশন থাকে। আলাম জানো তো, আমার মনে হয় এগুলোও একটা হবি, যে আমি যে জিনিসটা ব্যবহার করছি দেখি তো তার মধ্যে কি নতুনত্ব আছে, তার মধ্যে একটা নতুন। আগে চিঠি পেতাম, স্ট্যাম্পটা খুলে রাখতাম, ম্যাডাম এখন তো চিঠি পাই না, তার স্ট্যাম্প কোথায় পাবো, উত্তর তো রেডি। আচ্ছা, কেন আমাদের পরীক্ষার সময় লেটার রাইটিং দেয়? এখন তো লেটার রাইটিং হয় না, এখন তো মেলে মেলে সব। ঠিক আছে, লেটার রাইটিং হয় না, মেল রাইটিং তো হয়। মেলের মধ্যেও তো অনেক সুন্দর সুন্দর তারতম্য আছে, যেগুলো করো, বেশ তাই করো তোমরা। তোমাদের এই যে কথাটা, যে আমরা পেছন থেকে ফিরে ফিরে সামনে এগোচ্ছি, কিন্তু পেছনের ঘরানাটাকে রেখে সামনের মধ্যে ফেলবো, ফেলে সেইখানের ম্যাচিংটা বার করে আমরা নিয়ে যাব, কিন্তু ভাবনাটাকে না। এবং ম্যাম, আপনি একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল ভিতরে যে ইউ আর টকিং অ্যাবাউট আ ব্লাইন্ড পারসন যার সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল। ওই স্টোরিটা শুনি, তারপরে একটা প্রশ্ন জেগেছে আমার, সেটা আমি বলছি। কলেজে প্রথম এলো অ্যাপয়েন্টেড হয়ে, সরকারি প্রথা অনুযায়ী তো আমাদের ডিফারেন্টলি এবলদের যথেষ্ট সম্মানভাবেই একটা দক্ষতার সঙ্গেই দেওয়া হয়, 100% চ্যালেঞ্জ। কিন্তু অদ্ভুত, আমি তখন প্রিন্সিপাল নই, তৎকালীন প্রিন্সিপাল আমাকে বললেন যে ইতিহাসের ক্লাস তো বিরাট বড় ক্লাস, উনি কি পারবেন? বললাম, দেখুন, পারবেন কি পারবেন না পরের কথা, কিন্তু ওনাকে যখন রেকমেন্ড করা হয়েছে তখন আমাদের তো ওনাকে সেই সুযোগ দিতেই হবে। তারপর উনি ক্লাস নেবেন, তো আমি ক্লাসটাকে একটু ফলো করতে গেলাম, যে দেখি কি হয়। তখন আমি দেখছি 2-4 দিন বাদে উনি বলছেন, ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছ কেন, বেরিয়ে যাচ্ছ কেন, শোনো, বসো। কি করে বুঝতে পারছো? 2 দিন দেখার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, সুশান্ত, ছেলেমেয়েরা যে বেরিয়ে যাচ্ছে তুমি বুঝলে কি করে? শর্মিলা দি, আপনি ঢুকছেন তার আওয়াজ আর আপনি বেরোচ্ছেন তার আওয়াজ, এই দুটো আমরা মাপি। অর্থাৎ একটা আওয়াজ ক্রমশ কাছে এসে গেল আর একটা আওয়াজ খসখস করে চলে গেল, তার মানে কি, আমরা কান দিয়ে তো দেখছি, এই কানটা আমাদের এই লেভেলে রাখতে হবে। আমার কাছে না একটা জগৎ খুলে গেল, বুঝলে। একদিন চা খেতে দিয়ে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি চা খাচ্ছ, দুধ চা না লিকার? বলছে লিকার চা। আমরা কিন্তু এটা সবই দেখে বুঝি, কিন্তু আমরা তো এটা স্বাদে বুঝি না। তাহলে ঈশ্বর যখন তোমাকে ইন্দ্রিয়গুলো দিয়ে পাঠিয়েছে, তুমি একটাকেই খালি কাজে লাগাচ্ছ, বাকিগুলোকে তো তুমি লাগাচ্ছ না। তুমি তো লাগাচ্ছ না, তাহলে তুমি যদি লাগাও তাহলে দেখবে তোমার কাছেও জগৎটা এতটাই আলোময়। সত্যি তো। এবং ওর সঙ্গে থেকে আমি ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্য ব্লাইন্ড, তাতে আমি যুক্ত হলাম। আমার দৃষ্টিতে আমি এ জগৎ দেখিনি, দৃষ্টিহীনদের মধ্যে আমি যে জগৎ দেখেছি। তখন আমাদের একটা কোর্স শুরু করতে আমি তাদের বললাম, ওরাও তো চাকরিতে যাচ্ছে, ওরাও অ্যাপ্লাই করছে, তাহলে ওদেরকে আমরা গ্রুম করি। এবং আমি এই কাউন্সেলিংটা শুরু করেছিলাম, বেশ কিছুদিন নিয়েছিলাম, যে আজকে আমি কিভাবে বসবো, আমি তো দেখে বসছি, বুঝতে পারছি না, তাহলে ওকে আমাকে এগুলো বোঝাতে হবে। একটা ইন্টারভিউতে দৃষ্টিহীন মানুষ, তাদেরও কিভাবে যেতে হবে, তাদের কিভাবে গেস্টার পস্টার করতে হবে, করতে গিয়ে ব্যাপক সাড়া পেলাম। আমি জানি যে আমি ব্যাগটা এখানে রাখবো, সে কিন্তু এনে ব্যাগটা এমন জায়গায় রাখলো যে তার মুখের ইয়েটাই বন্ধ হয়ে গেল, দেখা যাচ্ছে না। তাহলে আমার সেগুলো দেখাতে হবে, শেখাতে হবে। শেখাতে শেখাতে আমি দেখলাম যে কতজন উপকৃত হলো, কতজন সেটা বুঝলো, জানলো, এবং তারা যখন চাকরি পেতে শুরু করলো, তার থেকে তো আনন্দের আর কিছু হয় না। আমি বলতাম, লিখে কি পেয়েছো বলো না, তুমি ইন্টারভিউতে কত পেয়েছো আমাকে বলো, কারণ আমার হচ্ছে ইন্টারেস্ট যে যেটা যেটা সেদিন তুমি ইন্সপায়ার করে এসেছিলে আমার ছেলে মেয়েদেরকে, যে তুমি ইন্টারভিউতে নিজেকে কি জায়গায় কথার মাধ্যমে নিয়ে যাচ্ছ। এবং আমি দেখেছি ম্যাম, আমাদের ফিল্ডে, ট্রেনিং ফিল্ডে, আমাদের একটা ট্রেনিংয়ের নাম আছে ক্যাম্পাস টু কর্পোরেট।
প্রচুর ক্লায়েন্ট আছে আমার যারা এই ট্রেনিংটা আমাদের থেকে চায়, যে একটা 6 দিন থেকে 7 দিনের একটা সেশন, একটা প্রোগ্রাম, যেখানে আমরা হাউ দ্য চেঞ্জেস শুড বি অ্যাকসেপ্টেড আফটার ইউ পাস আউট ফ্রম আ ক্যাম্পাস অ্যান্ড জয়েন আ কর্পোরেট। আজকে 14 বছরের এক্সপিরিয়েন্স থেকে, ট্রেনিং এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি ম্যাম, এই 5 দিনের সেশনে ঘুরে ফিরে শুধু একটাই কথা বলা হয়, বি ওপেন টু চেঞ্জ। আর কিচ্ছু নেই এটায়। বিকজ আমি ওয়েন আই এম ওপেন টু চেঞ্জ, আমার এই দিগন্ত, আমার এই, আপনি যেটা বললেন, আমার এই 5 সেন্সেস বা আমার এই সেন্সেসগুলো তখন ওপেন হয়, বিকজ আই এম অ্যাকসেপ্টিং চেঞ্জ। যতদিন আমি কলেজে ছিলাম, সেটা আমি ব্যাচেলার্স করি কি পোস্ট গ্রাজুয়েশন করি, হোয়াট এভার, ততদিন আমি কারোর না কারো ছত্রছায়ায় আছি, পেরেন্টস, প্রফেসর্স। দ্য মোমেন্ট আই স্টেপ ইন টু দ্য কর্পোরেট, আমি এমন একটা জায়গায় ঢুকলাম উইচ ইজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ইফ আই ডোন্ট পারফর্ম, আই এম আউট। এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা অনেক বেশি ভিজিবল। হ্যাঁ, 30 বছরের একজনের হার্ট ফেল করছে, 40 বছরের কেউ জাস্ট প্রেশার নিতে পারলো না বলে সুইসাইড করছে। দিজ আর অল দি ইকোসিস্টেম চেঞ্জেস, তাই না ম্যাম? তো আমাদের কোথাও না কোথাও ক্যাম্পাস থেকে এটাকে ওদেরকে রেডি করতে হবে যে দিস ইজ দ্য প্রেশার, এই প্রেশারে তুমি সেই ব্যাংকটা হতে হবে তোমাকে, যে যতক্ষণ তুমি ওই মানে আগুনের তাপটা নিতে পারছো ততক্ষণ তুমি ওই তাওয়াটার উপরে থাকতে পারবে। যে মুহূর্তে তাপটা বেড়ে যাবে, ইউ হ্যাভ টু জাম্প আউট। এবং এইখানে মানুষের ভয় যে আমি যদি বেরোই তারপরে কি? হ্যাঁ, আমার কাছে দেন হোয়াট? এবং আর দুটো শব্দ খুব প্রখর, সেটা হচ্ছে হোয়াট ইফ দিস হ্যাপেন্স টু মি। তো আমার আপনার কাছে যেটা আমার মানে খুব ইন্টারেস্টিং লাগছে জানতে, যে ছাত্রছাত্রীর কথা আপনার থেকে শুনছি, কিন্তু অপর দিকেও তো একটা যুদ্ধ আপনার আছে। যে যুদ্ধে আপনি অটোনোমাস তৈরি করলেন, সেই যুদ্ধটা মনে হয় অনেক অনেক বেশি মানে ভার্সেটাইল, ডাইনামিক এবং অনেক বেশি সাহসিকতার পরিচয় দিতে হয় সেই যুদ্ধে। সেটার কথা একটু শুনবো, কারণ এতক্ষণ আমরা যেটুকু কথা বলছি, এটুকু আমার যারা ইয়াং অডিয়েন্স তারা জানবে, তারা শুনবে, তারা উপকৃত হবে। কিন্তু এই পার্টটায় আমার যারা জীবনযুদ্ধে লড়ছে, যারা ক্যারিয়ারে লড়ছে, তাদের জন্য উপকৃত হবে। তো সেই পার্টটুকু আমি একটু শুনতে চাই ম্যাম, যে এই যে অটোনোমাসের জার্নিটা, বা আপনার আগেও তো অনেক প্রিন্সিপাল এসেছেন, ছিলেন, এই অটোনোমাস জার্নির যে প্রোটোকল, সেটা খুব টাফ, ইটস ভেরি টাফ প্রোটোকল। কিভাবে করলেন? ভাবনা থেকে শুরু করতে হয়, তাহলে আবার যেন কেউ সেই পথটা দেখালো। কিভাবে দেখলাম? একটা ইনস্টিটিউশনের লেভেলটা কি, আমার পঠন পাঠন, আমার ছাত্রছাত্রী, আমার সাবজেক্ট, কত রকম সাবজেক্ট, সব ঠিক আছে। কিন্তু আমার পরিসরের মধ্যে যখনই কেউ ঢুকে একটা সাদামাটা ভাবনা সবসময়ই থাকে, যে বেহালা অঞ্চলের একটা কলেজ, সরকারি কলেজ, তার কতটা আর গতিবিধি হতে পারে। এইটা ইনস্টিটিউশনের প্রধান হিসেবে আমাকে একটু পীড়াই দিত, যে এটা হবে কেন? আমি গাড়িতে উঠে, ট্যাক্সিতে উঠে, বা এখন ওলা উবের বুক করতে গেলে যখন আমি লোকেশন দিচ্ছি বেহালা কলেজ, তখন আমার একটা অন্য ল্যান্ডমার্ক দিতে হবে কেন? আমারটাই আমার ল্যান্ডমার্ক হবে, এরকম কেন হবে না? তো সত্যি এটা একটু বেশিই ভাবনা ছিল। আরেকটা ভাবনা হতো, সবাই বলতো ছেলেমেয়েরা এখন পড়ে না, ছেলেমেয়েরা পড়তে ভালোবাসে না, তাদের মোবাইল, তাদের এগুলোই সব। আমি একটু ভাবতাম যে আচ্ছা, ছেলে মেয়েদের পড়ার মতন একটা পরিবেশ কি সবাই দিতে পারে? পরিবেশটাও তো লাগে। হয়তো বিগত দিনে আমাদের এই পরিবেশ ছিল না ঠিকই, কিন্তু সন্ধেবেলা একটা শাঁখ বাজলো, তুমি আমি আমাদের পূর্বপুরুষরা জানতো এবার পড়াশোনা, খেলা শেষ,
এবার বসে যাও, আমের সময় আম দুধ মুড়ি কলা খাও, বসে যাও। এটাও নেই। তখন আমি বললাম যে আমি আধুনিক মানের প্রথমে একটা গ্রন্থাগার করি, দেখি ছেলে মেয়েদের কেমন লাগে। শুরু করলাম। শুরু করে করে যখন দেখলাম যে লাইব্রেরিটা খুব সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে, তার পেছনেও অনেক ছোট ছোট গল্প, হয়তো আবার আরেকদিন তোমাকে সেটা বলবো। মানে প্রতিটা ক্ষেত্রে একটা একটা ভাবনা থাকে। একটা একটা ছোট্ট উদাহরণ দিই। লাইব্রেরি বানানো শেষ, বই নেমে গেছে উপর থেকে। তখন হঠাৎ আমাদের সবার নজরে হলো যে লাইব্রেরিতে এখন ইউজেবল বুকস যা, তার সংখ্যা দিয়েই আমরা ইনফ্রাস্ট্রাকচার করেছি, কিন্তু বই তো ফেলে দেওয়া যাবে না। তাহলে রেয়ার বুক যেগুলো লাগবে না, এইগুলো কোথায় থাকবে? সর্বনাশ হয়েছে। এর সংখ্যাও তো যা বর্তমান বই তারই সমান, একে তো কোথাও রাখা যাবে না আলাদা। সেটা ছিল একটা পুজোর সময়, শারদিয়ার সব বাড়িঘর ধরে একটু গোছগাছ করছি, সাজাচ্ছি। গড়িয়াহাটে গেলাম, স্কিপারে একটু পর্দা কি রোলগুলো কিরম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আমার কিন্তু তখন পর্দাটা আর চোখে নেই। আমি ভাবছি আমি র্যাকগুলোকে যদি এরম করে দিই, পেছন দিকে থাকবে আমার আগের বই, আগের স্টক, সামনে থাকবে এগুলো, কেমন হয়? কারণ আমার 150খানা র্যাক, 150খানা র্যাকে 30,000 বইয়ের আমার অ্যাকোমোডেশন, তাহলে পেছন দিকেও আমার এতটাই অ্যাকোমোডেশন বেরিয়ে যাবে। আমি আর পর্দা কিনলাম না। বাড়ি এসে আমি বসে গেলাম আমার আর্কিটেক্টকে নিয়ে পরের দিন, হ্যাঁ হয়ে যাবে। তো এইবার এই যে ভাবনাগুলো, এটা কিন্তু একমাত্র যিনি একটা জায়গার কারিগর তারই মাথায় থাকতে হয়। ছেলেমেয়েরা খুব সুন্দর লাইব্রেরি ব্যবহার করতে শুরু করলো। তখন আমার মনে হলো যে ইউজিসির তো একটা বড় অংশ হচ্ছে নলেজ হাব। লাইব্রেরি, এত ভালো একটা লাইব্রেরি হয়েছে, এত সুন্দর, তাহলে এটা দিয়ে আরেকটু ওপরে উঠি। তাহলে আরেকটু ওপরে উঠতে গেলে দেখি তো ইউজিসি কি চায়। তারা বলছে রিসার্চ সেল, ল্যাব। বেশ, উচ্চমানের একটা ল্যাব এবার তৈরি করি। ছেলে মেয়েদেরকে সেখানেও তারা যে করবে, সবাই লাইব্রেরি এলো না, ভালো কথা, এলো না, কিন্তু যে বিজ্ঞান নিয়ে পড়ছে সে সেখানে কাজ করতে গেলে তার মনে হবে বাহ, এটা তো খুব সুন্দর। এবার ল্যাবে হাত দিলাম। এরমভাবে 2-1 বছরের মধ্যে আমি বুঝতে পারছি যে কিছু করতে গেলে, করতে চাইলে সাড়া পাওয়া যাচ্ছে, স্টুডেন্টরা আকর্ষিত হচ্ছে, 4টের পর তারা প্র্যাকটিক্যাল করছে, তাদের ভালো লাগছে, টিচারদেরও ভালো লাগছে। আজকে আমি তোমার এখানে এসেছি, আমার পরিবেশটাই তো আসল। আমি যখন ঢুকলাম, ঢুকেই আমার মনে হলো বাহ, এটা তো দারুণ। মানে আমার বলার তো একটা অ্যাম্বিয়েন্স চাই, তো পড়ারও অ্যাম্বিয়েন্স চাই। তখন আমি এইগুলো ভাবতে ভাবতে আমি ন্যাক, সময় এসে গেল, ন্যাকে আবেদন জানালাম যে আমরা অ্যাক্রিডেটেড হতে চাই। অনুমতিও পেলাম। একটা সময় ন্যাক টিম এসেও গেল। তখন অনেকগুলো এই জিনিস কিন্তু আমি কিছু না ভেবে শুধু ছাত্রদের পরিষেবা দেব এই ভেবে কিন্তু আমি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি। আর ন্যাকের যারা আসেন তারা কিন্তু কেউ পশ্চিমবঙ্গের নন, তারা নিয়মই হচ্ছে বাইরের স্টেট থেকে, আমিও যাই এখান থেকে অন্য স্টেটে। তাদের কাছে না অনেকগুলো জায়গা ভীষণ মনে হলো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে উচ্চ মানে যেতে গেলে যা হওয়ার, সেটা ইতিমধ্যেই বেহালা কলেজ করেছে বা করার সূচনা হয়ে গেছে। তখন তাদের রেকমেন্ডেশনে তারা লিখলো, ইটস হাই টাইম ফর দ্য কলেজ টু গো ফর অটোনমি। এবং তার মধ্যে একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে যে একটা আমরা ছোটবেলা থেকেই জানছি, দেখছি, শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে, খাতা দেখা হবে, রেজাল্ট বেরোবে, হয়ে গেল, এই তো কাজ। কিন্তু আমি কি পড়াচ্ছি? আমি কি ঠিক করছি? আমার ইভ্যালুয়েশনটা কে করবে? আমি কিন্তু টিচারদেরও ইভ্যালুয়েশন করেছি, ইনক্লুডিং মাই সেলফ। 360 ডিগ্রি ইভ্যালুয়েশন কর্পোরেট করে কোনো সরকারি প্রতিষ্ঠান ভাবে না। তারা বললো, হোয়াট হ্যাভ ইউ ডান? টিচার্স আর অ্যানয়েড উইথ ইউ, হাউ ডিড ইউ ডু দিস? কিন্তু সত্যি বলছি,
আমার কোনো শিক্ষাকর্মী শিক্ষকের মনে হয়নি যে এটা ভুল। কারণ যখন তুমি দেখছো যে তুমি গবেষণায় আর নম্বর পাচ্ছ না, মানে বিগত 2 বছর ধরে তোমার পেপার পাবলিশ হচ্ছে না, তোমারই মনে হবে মা তাই তো আমাকে তো এবার লিখতে হবে, ও পেলো আমি পেলাম না। তাহলে এই যে প্রয়োজনীয়তাটা এটা উপলব্ধি হলো, এটাও একটা ধাপ হলো। তারপরে আমি ভাবলাম যে ছেলেমেয়েরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছে চাকরির পরীক্ষা দেবে বা তার জন্য তৈরি হতে। আচ্ছা আমি কি দিতে পারি না ওদের একটা এরকম পরিষেবা? শুরু হয়ে গেল আমার কোয়েশ্চেন ব্যাংক। যত রকম সরকারি পরীক্ষা আছে, আমরা তো জানি, তুমি তোমার নিজের জার্নি থেকেও জানো যে একটা চাকরি নিরাপত্তা তার হচ্ছে স্ট্যান্ড, সেখান থেকে কেউ বেরিয়ে আসতে ভালোবাসেন। তো আগে তাদের ইচ্ছা হচ্ছে যে আমরা চাকরি করব, সরকারি চাকরি তো বটেই, তারপরে অন্য কিছু হবে। তখন আমি একটা পোর্টাল তৈরি করলাম যেখানে আজকের দিনে প্রায় 60,000 প্রশ্ন আছে, 60,000, যেগুলো ছেলেমেয়েরা প্র্যাকটিস করে, তাদের আইডি দিয়ে ঢুকবে, তারা সেগুলো প্র্যাকটিস করবে, করার পর একটা মক টেস্ট দেবে, দিয়ে তাদের পজিশনটা বুঝবে। এবং তার মধ্যে ব্যাংকিং পরীক্ষা, ডিফেন্সের পরীক্ষা, স্টাফ সিলেকশন, রেল, এভরিথিং ইজ দেয়ার। So NAC was astonished, said, "You are doing this for them?" I বললাম, হ্যাঁ। ওরা কিন্তু এগুলো দেখে আমাকে যাওয়ার সময় বলে গেল, যা লিখলো তো লিখলো, যে লিডারশিপ ইজ আ অ্যাসেট অফ দিস কলেজ। এটা আমার বলতে সত্যি খুব ভালো লাগে যে এই জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি আমার কর্মজীবনে। আর ইউ ম্যাডাম, ইউ প্লিজ স্টার্ট ইয়ার জার্নি ফর। এইবার আমার শুরু হলো অটোনমাস। আমি প্রতিনিয়ত আমি ভেবে গেছি যে কি করে আমি এইটাকে নিয়ে আসবো, এবং বাধাটা কি, বাধাটা শুধু কাজের বাধা না, ভাবনার বাধা। না না এটা করবেন না, জানেন মাইনে বন্ধ হয়ে যাবে, এটা করবেন না, আপনি জানেন সরকার আপনার উপর বিরক্ত হবে, সরকার রেগে যাবে, সরকার আপনাকে আর লোক দেবে না। কিন্তু আমি বললাম তাই এরকম, অথচ সরকার ইউজিসি এইভাবে তার নোটিফিকেশন করছে, সরকার লোক দেবে না। সরকারি লেভেলে আমি আগে জানতে গেলাম, লেট মি হিয়ার ইট ফ্রম দ্য হর্সেস মাউথ, যারা আধিকারিক। কেউ কিন্তু আমাকে আঙুল দিয়ে দিয়ে রুল দেখাতে পারলো না, সবারই কিন্তু মনে হচ্ছে এটা শোনা কথা। বললাম ঠিক আছে, মাইনে বন্ধ যদি হয়েই যায়, আমাকে সেই লেভেলটা অ্যাচিভ করতে হবে। আজকে তো কর্পোরেটে ছেলেরা চাকরি করছে, তাদের তো টার্গেট দিয়ে দেয়, অ্যাচিভ করো, মাইনে যা আছে হলো তাই। আমরাও সেই রাস্তায় যাব। হয়তো একটা ছোট্ট টিম সেটা এগ্রি করেছে, বাট দে এগ্রিড। সবটাই ভুল ভাবনা, এটা হয় না। সরকার সরকারের জায়গায় থাকে, ইউজিসি ইউজিসির জায়গায় থাকে, কারণ দিস ইজ অ্যান একাডেমিক অটোনমি। তোমার ফাইন্যান্সিয়াল অটোনমির দরকার নেই, ইউ স্টে উইথ দ্যাম অ্যাজ ইট ইজ। কিন্তু পঠন পাঠন, কারিকুলাম ডিজাইন, আজকে আপনাদের মতন মানুষদের আমাদের কেন এত লাগবে, এই জন্য ভাবাতে হবে। এবং আমরা কিন্তু সেই লেভেলটা আমি অতিক্রম করলাম। এবং তখন একটা সময় হলো বেশি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। কি ভাবছো তুমি? না আমি আর কিছু ভাবছি না, কারণ আমার ভাবনাটা কেন যেন নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ যুগের সঙ্গে আমি পেরে উঠছিলাম না। আলটিমেটলি কিন্তু যখন ইউজিসি এই পুরো জিনিসটা, পুরো পেপার চেক করলো, করে অ্যাবসলিউটলি যখন ঠিক দেখলো যে কোথাও আমাদের থটটা ইজ নট অ্যাট অল আ রং পলিসি, তখন ওরা কনফার্ম হলো। বাট ইট ওয়াজ এ হিউজ জার্নি। সত্যি তাই, ইট ওয়াজ আ হিউজ জার্নি। এবং আমার এটা শুনতে শুনতে মনে হচ্ছে যে এভরি বিগ থিং হ্যাজ স্টার্টেড ফ্রম ওয়ান স্মল থট। মানে সত্যি বলছি ম্যাম, আপনার সাথে কথা বলে আমাদের তো একটা সময়ের স্লট আছে পডকাস্টের, কথা শেষ হচ্ছে না, কিন্তু সময়ের জন্য আমাদেরকে গুটিয়ে আনতে হবে শেষটুকু। কিন্তু আমার ভীষণ আফসোস হচ্ছে এটা বলতে, বা এটা ভাবছি যখন, যে আপনার মতো আরও 10 জন যদি থাকতো, আরও 20 জন যদি থাকতো, এডুকেশনটা ঠিক আছে, এডুকেশনটা পাল্টাতে পারতেন না তারা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষকে ভাবতে শেখাতে পারে। এবং ভাবলো তো, একটা প্রায় 25 কাঠা জমি পড়ে আছে, সরকার নাকি লিখে না দিলে বাড়ি হবে না, অমুক হবে না, যেহেতু সরকারি বিল্ডিং তার কোনো নথি নেই। 1950
50-55 সালে তখন সরকার এই রিহ্যাবিলিটেশন গ্রুপে কিছু জমি অ্যালট করেছিল, তাদের কোনো নথি নেই। সেই নথি না থাকলে বিল্ডিং করা যায় না, হবে না। কিন্তু বিল্ডিং হবে না তাহলে কি হবে? তাহলে জঙ্গল হয়ে পড়ে থাকবে। বেশ, তো জঙ্গলে যদি হবে, একটু ভদ্রভাবে জঙ্গল হোক, তাহলে আমরা ওখানে চাষ করি, অর্গানিক ফার্মিং করি। আমরা করতে শুরু করলাম, হই হই করে করতে শুরু করলাম। আজকে সেখানে কফি চাষ হচ্ছে, নানান শীতের সবজি, গরমের সবজি বাজারে বিক্রি হচ্ছে, কলেজ রেভিনিউ জেনারেট করছে। কলেজ তো রেভিনিউ জেনারেট করছে, পড়েই যদি থাকবে তাহলে পড়ে থাকার মধ্যেও তো একটা আনন্দ আছে। ঠিক আছে, যখন কাগজ হবে আমরা করব, কিন্তু যতদিন পড়ে থেকেছে আমি কিন্তু সেখানে অর্গানিক ফার্মিং করেছি, আমি পিসিকালচার মাছ চাষ করেছি পুকুরে, সেই মাছ বাজারে বিক্রি হয়েছে এবং আমরা তার থেকে ভালো রেভিনিউ জেনারেট করেছি, আজও করি টিল ডেট। তো এই যে প্রতি মুহূর্তে আমি পারবো না, এটা সরকার, ওটা ইউজিসি, ওটা প্রাইভেট না, ইফ দেয়ার ইজ আ উইল, তুমি রাস্তা বার করো। কেউ কিন্তু বাধা দেয় না, আমি কাজ করে দেখলাম, কেউ বাধা দেয় না, কেউ আমাকে বলেনি না আপনি এটা করতে পারবেন না। এই পার্টটা আমার মনে হয় পডকাস্টের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট, এবং এটাকে আমরা হাইলাইট করব যে সত্যি যদি আমার ইন্টেনশন সৎ থাকে, আমার ইন্টেনশনটার মধ্যে এথিক্স থাকে, অনেস্টি থাকে এবং ইন্টিগ্রিটি থাকে, বাধা দেওয়ার লোক নেই। প্রতিটা জায়গায় আমি কোঅপারেশন পেয়েছি, বললাম তো, ওয়েদার ইট ইজ গভর্নমেন্ট, ওয়েদার ইট ইজ প্রাইভেট, ওয়েদার ইট ইজ ইউজিসি। আমি তো বোঝাতে পেরেছি আমার কথাটা যে এইভাবে তো হতে পারে না, আমার পড়ে থাকা জায়গা আমাকেই তো দিয়েছেন, লেট মি ইউটিলাইজ ইট। এবং ইউটিলাইজেশনটা কি হচ্ছে, এলাকার মানুষদের খুব কাজে লাগছে। আমি তখন দেখাচ্ছি যে আমার নেবারহুড কিভাবে এটা ইন্টারেস্ট গ্রো করছে, ঠিক না? একদম একটা সুন্দর ইকোসিস্টেম একদম। এবং আমার সব থেকে কি ভাল লাগে যে যখন এই চাষি মালি এসে সকালে করে, আশেপাশের ওপরের ফ্ল্যাটগুলো আজকে আমার জন্য রেখে দেবেন ফুলকপি 5টা, আজকে কিন্তু বিনোদ আমি ধনেপাতা নেব, হ্যাঁ তুমি তো সব কেটে ফেললে, তুমি কিন্তু ওরা সব প্যাকেট করে করে রেখে দেয় এবং ওরা নিতে আসে, টাকা দিচ্ছে, নিচ্ছে, চলে যাচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হচ্ছে, ওয়েলফেয়ারের জন্য একটা ভালো ফান্ড হচ্ছে। whenever I go in for any certificate course, আমি ছেলে মেয়েদের থেকে 1 টাকাও নিই না। আমি বলি আমার ওই কর্পাস ফান্ড থেকে টাকা আসবে, I'll pay my teachers from there, I'll pay the faculty from there, ওরা শিখুক। এবং সেটা হয়েছে। ফ্যান্টাস্টিক। মানে আমি সত্যি অনুপ্রাণিত আজকে। মানে আমি তো অনেক অভিজ্ঞতায় ছোট আপনার থেকে, কিন্তু আমি যে সময় আপনার বয়সে যাব, আমি যা কিছু হোক জীবনে লড়ে নেব শুধু এই পডকাস্টটার জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি আজকে আমার টিম নেই, কিন্তু ওরা মিস করলো, যদিও পরে ভিডিও রেকর্ডিংটা ওরা দেখবে, কিন্তু আমি প্রত্যেকটা পডকাস্টে আমার টিমকে থাকতে বলি যে তোমরা শোনো, যারা আসছেন তারা যে যুদ্ধ করে এই জায়গায় পৌঁছেছেন, সেই যুদ্ধটা তোমাদের শোনা দরকার। না হলে আমরা তো ম্যাক্সিমাম সময় বুঝতেই পারি না হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লিভিং। আমার কাছে একটি মেয়ে ইন্টারভিউ দিতে এসেছিল কিছুদিন আগে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে দেখো, আমি তো তোমার জন্য কোনো পজিশন খুঁজে পাচ্ছি না, বাট আমার তোমাকে ভালো লাগলো কথা বলে, তুমি বলো তুমি সব থেকে কি ভালো পারো, আই উইল জেনারেট আ পজিশন ফর ইউ আমার টিমে। বিশ্বাস করবে না ম্যাম, ও বলতে পারলো না, শি ইজ কনফিউজড। ও বলতেই পারলো না যে ওর কি ভালো লাগে। কি ভালো লাগে তোমার? কিছু দেখতে ভালো লাগে, কিছু শুনতে ভালো লাগে। আমি অপ্রাসঙ্গিক একটা কথা তোমাকে বলি, এই যে দৃষ্টিহীন জগৎটা দেখতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হলো। আমাকে একজন বললেন যে আমি এবার বিয়ে করব। ভালো কথা, বিয়ে তো করতেই হবে। আমি তখনও এই পৃথিবীর সঙ্গে এতটা তো যুক্ত হইনি, ফলত আমি ভাবছি যে তিনি দৃষ্টিহীন, তিনি হয়তো দৃষ্টিহীন কোনো মানুষকেই চাইবেন। আমি সেরকম ভাবে একটু বেশ ভাবছি। সে বললো না, আপনি বিজ্ঞাপন দিয়ে দিন আমার জন্য, আমি একেবারেই দৃষ্টি সমেত যিনি তাকেই সাথী করে নেব। একটু কঠিন কাজ,
বেশ, আমার কিছু কঠিন মনে হয় না। আমি বললাম বেশ দেখি না, একটা চেষ্টা করি। হয়ে গেল বিজ্ঞাপন, দু একটি উত্তরও এসে গেল। তো আমাদের বসে কথা বলতে হবে, যেখানে দেখার জগৎটা আমার কাছে সীমিত, তাহলে আমায় বসে কথা বলতে হবে। কথা বলা হচ্ছে, টিউন বুঝে বুঝে আমরা সুন্দর বলছি। একটি এরকম আলোচনায় আমি বললাম যে আমি আমি একটা মেয়ে, আমি একটা নারী, আমার তো একটা এক্সপেকটেশন আছে। সবারই ভালো লাগে একটা দিন খুব সুন্দর সাজবো, সবারই ভালো লাগে, কিন্তু আমি সেটা কার সঙ্গে শেয়ার, আমি কিন্তু শেয়ার করতে পারবো না। আমি তার নাম করে, ধরো হিন্দু মতে আমি বিবাহ করব, আমার তো একটা সিঁদুর দান হবে, কিন্তু যিনি করবেন তিনি সেটা পেরে উঠবেন না, কারণ তিনি এক্স্যাক্ট পজিশন বুঝতে পারবেন। তাহলে কেউ করে দেবেন, সেটা কখনো তোমার মনে হবে না, মনে খুঁতখুত করবে না যে কে করলো। তুমি কোথাও বেড়াতে গেলে আমার যে সঙ্গে যাবে, আমি তো প্রথমেই বলবো দেখো এটা কি ভালো লাগছে, কিন্তু এটা বলতে পারবে না। এরকম 6টা কথা তাকে আমি বলেছিলাম। পরে সে বলেছে আমি 6টা বলেছি, 6টাই নাকি নেগেটিভ। বলে তাকে বলেছিলাম যে তুমি এবার ভেবে দেখে আমায় 7 দিন বাদে জানিও তোমার কি মনে হয়। তবে তোমার সঙ্গে কথা বলে আমার এত ভালো লাগলো, আমাকে যখন এই নেগোসিয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তবে সব কিছু ঠিক হলে আমার মনে হয় আমার কাছে তুমিই সেরা। একটা রবিবার 6 দিন বাদে সৌভিক, আমি ঘুমোচ্ছি, সে আমায় ফোন করেছে, দিদি আমার সম্মতি আছে। বাহ, ভালো করে ভেবেছো তো? বললো হ্যাঁ, আপনি তো আমাকে 6টা নেগেটিভ পয়েন্ট বলেছেন। আমি ভাবলাম যে ক্যামেরায় একটা ছবি তোলার পরে প্রাচীন প্রথায় আগে ওয়াশ করে নেগেটিভ হতো, তারপরে সেটা পজিটিভ হতো। এর থেকে বড় উত্তর হয়? এর থেকে বড় উত্তর পৃথিবীতে কিছু হয়? জীবন দর্শনটা দেখেছো? And that happened. That lady was so nice to come on. That happened. তো এই যে নেগেটিভকে পজিটিভে নেওয়া, এটাও তো আমার একটা জার্নি, তাই না সৌভিক? বলো, নেগেটিভটাকে আমি জানি এটা নেগেটিভ, আই নো দিস ইজ নেগেটিভ, না না এ করে লাভ নেই, তো সব নেই। আমার চ্যালেঞ্জ কি, আমার থ্রেট কি, আমি এই নেগেটিভটাকে, এই নেতিবাচককে আমি ইতিবাচক নিয়ে ফেলব। দ্যাট ইজ মাই উইন। এটাই তো আমার কাজ। সৌভিক, আমার ভীষণ ভালো লাগবে, কারণ কি এই যে তোমরা ছোট ছোট ভাবে করে করে বার্তাগুলো পৌঁছচ্ছ, আমার মনে হয় এইটা খুব জরুরি, ভীষণ জরুরি, ভীষণ জরুরি। এত রেস্টলেস সমাজ, ছাত্র নিয়ে কাজ করি তো কষ্ট হয় জানো তো, কত কোয়ালিটি হারিয়ে যাচ্ছে, কত কোয়ালিটি হারিয়ে যাচ্ছে, মানে এটা ভাবতে পারি না যে এদের পেটে ভাত আছে, মাথার উপরে ছাতা আছে, কিন্তু কি নেই, কি যে নেই, ভাবনা নেই, দিক নেই, দিগন্ত নেই, ভাবানোর লোক নেই। তোমরা এটাকে একটা লেভেলে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। আমাদের তো এটা প্রাপ্তি হবে, আমরা তো চাই এই ছেলে না না, মেয়েদের যাবে যদি না, আমরা এক্স্যাক্টলি। কিছুটা হলেও, একটা মানুষকে পুরো পাল্টানো যায় না, তাকে যদি আমি অন্তত সেই পারপাসটা বুঝিয়ে দিতে পারি, যে আজকে সকালে উঠেছো একদম। তুমি তুমি ঘুম থেকে, ডায়েরি তোমার লেখো, সারাদিনের তুমি purpose বসে বসে ভেবো না, ডায়েরি লেখো, লেখো। হ্যাঁ একদম, তুমি লেখো যে আজকে আমি সারাদিন এই করলাম, তার মধ্যে 5টা ভুল ছিল। বা আমি আজকে, আমার সাথেই গতকাল হয়েছে, আমি বাড়ি ফেরার সময় আপনার সাথে ফোনে কথা হয়েছে, তারপরে আমি একটি জায়গায়, আমার গাড়ির টায়ারটা পাংচার ছিল, আমি দাঁড়িয়ে পাংচারটা ঠিক করিয়েছি। ঠিক করার পরে 2 ধরনের হাওয়া দেওয়া হয় টায়ারে, একটা নাইট্রোজেন, একটা নর্মাল এয়ার। তো ছেলেটি নাইট্রোজেন দিয়ে দিয়েছে, যেটা কস্টলিয়ার, এবং আমি ওটা ইউজ করি না গাড়িতে, তো আমাকে না জিজ্ঞেস করেই ও দিয়ে দিয়েছে। এবার আমি যখন বললাম কত হয়েছে ভাই বলো, আমি পেমেন্ট করব, ও আমাকে একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট বললো। আমি বললাম তুমি আমাকে জিজ্ঞেস করলে না কেন যে তুমি কি দেবো দাদা? এবং আমি প্রচণ্ড চেঁচালাম ছেলেটির ওপরে। করিয়ে তারপরে ওই নাইট্রোজেনটা আবার বার করে নর্মাল এয়ার দিয়ে আমি চলে গেছি। আপনি বিশ্বাস করুন না ম্যাম, আমি 5 মিনিট ড্রাইভ করার পরে আই ফেল্ট সো ব্যাড যে আমি কেন চেঁচালাম।
আমি তো এটা ভালো করেও বলতে পারতাম যে তুমি জিজ্ঞেস করলে না কেন, নর্মাল এয়ার করে দাও, ও করে দিত। আমি গাড়িটা পার্ক করে আমি ফেরাতে পারছি না, আমি হেঁটে গেছি। তারপরে আমি হেঁটে গিয়ে ওকে বললাম যে তোমার উপর একটু চেঁচালাম, আমি এটা করে ফেলেছি, কিছু মনে করো না। সে আমাকে জড়িয়ে ধরলো, আরে দাদা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এটা হয়। পরে যে তৃপ্তিটা, সেটা কতটা ভালো লাগলো যে আমি আমার ত্রুটিটা আইডেন্টিফাই করতে পারলাম। এইটা আমার কি উইকনেস, প্রতিদিনকার উইকনেস। এবং এটা আমি এখন এই পারপাসটা বুঝি বলে আই ক্যান আইডেন্টিফাই দি গ্যাপস। এইটুকু যদি পৌঁছে দিতে পারি ম্যাম ওদের কাছে, দেন দ্য পারপাস ইজ সলভ। আমাদের কাছে কর্পোরেট ট্রেনিংয়ে একটা টপিক আছে, এই 10 তারিখেই হবে আমার একটা সেশন একটি গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানিতে। সেটা হচ্ছে কর্পোরেট এটিকেটস। কাদেরকে দিতে হবে? 40 ঊর্ধ্ব মানুষদের। আমি এই ধরনের ট্রেনিংয়ে গিয়ে শুরুতেই বলি যে এই ট্রেনিংটা সত্যি আপনাদের দরকার, আর আমি এটিকেট শেখাবো আর আপনি এটিকেটটা শিখবেন। এটা হয় 8 ঘন্টার ট্রেনিংয়ে, একটা ফুল ডে ট্রেনিংয়ে। এটা তো ছোটবেলা থেকে তৈরি হয়। উই ডোন্ট নিড দিস ট্রেনিং। এবং সত্যি বলছি, এইটা বলার পরে ওই নেক্সট 8 ঘন্টায় আমি যা যা বলি যে এইটুকু একটু চেঞ্জ করলে ভালো হয়, এইটুকু চেঞ্জ তো কিছু নয়, তারা করে। কারণ তাদের শুরুতেই আমি বুঝিয়ে দিই যে আমি চেঞ্জ করছি না তোমাকে, আমি শুধু গাইডলাইনটা হাইলাইট করি। ইট ইজ ইওর চয়েস। তুমি নিতে হলে নাও, না হলে নিও না। একদম তাই। এটা তো আমি কেন, যারা গুণী মঙ্কস, যারা সাধনা করে চলেছেন, গৌতম বুদ্ধ থেকে রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেকে বলেছেন যে উই ক্যান অনলি শো ইউ দ্য পাথ। ইট ইজ ইউর চয়েস ওয়েদার ইউ টেক মি অ্যাজ ইউর গুরু অর ইউ ডোন্ট টেক। বিবেকানন্দ তো কত গালাগালি দিয়েছেন রামকৃষ্ণকে, হ্যাঁ, কিন্তু তিনিই তো প্রচার করে দিলেন তারপরে, বিকজ ইট ওয়াজ হিজ চয়েস। যেটুকু শিখলাম আজকের পডকাস্ট থেকে সেটা একটাই জিনিস, সেটা হচ্ছে ভাবা প্র্যাকটিস করা। একটা পোস্টারে দেখেছিলাম ঋত্বিক ঘটক লিখেছিলেন, ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। আর আজকে ম্যাডামের সাথে কথা বলেও শুধু সেইটুকুই চর্চা করলাম, আর সেটুকু শিখলাম। Every big thing that happened around the world started from a small thought. এই ছোট্ট ভাবনাটুকু যদি প্রত্যেকের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং তাদেরকে ইন্সপায়ার করতে পারি, where to start the thought, এই ভাবনাটা কোথা থেকে শুরু করতে হবে, irrespective of all the negativities that we have around. কোনো মানুষের আর্থিক সমস্যায় সে ভুগছে, কোনো মানুষের সামাজিক সমস্যায় সে ভুগছে, তার ফ্যামিলিগত সমস্যায় সে ভুগছে, রোগে ভুগতে পারে, বাট কোনো কিছুই, কোনো ভোগাই থট জেনারেশনে বাধা দিতে পারে না। থট জেনারেশন একটা চয়েস, আমরা সেটা শিখব। এবং এই পডকাস্টটা যেদিন তোমরা দেখছো সেদিন থেকেই ভাবতে শুরু করো, হোয়াট ইউ আর লিভিং ফর, হোয়াট ইজ দ্য পারপাস, হাউ ক্যান ইউ ব্রিং চেঞ্জ টু ইয়োর সেলফ অ্যান্ড দেন দ্য সোসাইটি, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উইল ব্রিং দি ফাইনাল ব্লেস ফর হুইচ ইউ আর লিভিং, যেটার জন্য তুমি বেঁচে আছো। আজকের পডকাস্ট এইটুকুই। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আরও মানুষের কাছে পৌঁছে দিও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল সো দ্যাট we can bring you more great contents like this. We are privileged to find Dr. Shormila Mitra with us, এবং ম্যাডামের প্রতি আমাদের প্রত্যেকের কৃতজ্ঞতা এবং আমাদের শ্রদ্ধা, ভালোবাসার সবটুকু পুরো টিটকাস টিম থেকে পৌঁছে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Very great voice. After Amitabh Bachchan, I think you were quite well. You have a very